জনাব জামান ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে একটি সেবামূলক প্রতিষ্ঠান শুরু করেন। ৩১ ডিসেম্বর তার প্রস্তুতকৃত রেওয়া মিল নিম্নরূপ। এখানে জনাব জামানের রেওয়া মিলে বলা আছে বিমা খরচ ৬০,০০০ টাকা, মূলধন ১,৭০,০০০ টাকা, সাপ্লাইজ বলা আছে ১০,০০০ টাকা, হাতে নগদ ২০,০০০ টাকা, অনুপার্জিত সেবায় ৯৪,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ৩,১৪,০০০ টাকা, সেবা আয় ১,২০,০০০ টাকা, প্রদেয় হিসাব ২০,০০০ টাকা। এখন এখানে অঙ্কের ৪টি সমন্বয় আছে। ১ নম্বরে বলা আছে সেবা প্রদান ১০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। ২ নম্বরে বলা হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৬,০০০ টাকা। ৩ নম্বর বিমা খরচ অনুত্তীর্ণ রয়েছে ৪৫,০০০ টাকা। ৪ নম্বরে বলা হয়েছে স্থায়ী সম্পত্তির উপর ১০% অবচয় ধার্য করতে হবে। এখন আমাদের ক হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। মোট সেবা আয় নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে রেওয়া মিলে কয়টি সেবা আয় রয়েছে, এর যোগফলটাই হচ্ছে মোট। এখানে সেবা আয় বলা আছে ১,২০,০০০ টাকা। আর একটি সেবা আয় সম্পর্কিত তথ্য আছে, সেটা হচ্ছে অনুপার্জিত সেবা আয় ৯৪,০০০ টাকা। অনুপার্জিত সেবা আয় হচ্ছে সেবা আয় বাবদ অগ্রিম গ্রহণ করা হলে সেটাকে অনুপার্জিত সেবা আয় বলা হয়। তাহলে আমরা জানি আয়ের যদি অগ্রিম যেহেতু গ্রহণ করা হয়েছে, সুতরাং আয়ের অগ্রিম দায়। তাহলে এই ৯৪,০০০ টাকা হচ্ছে দায়। আমরা নির্ণয় করব মোট সেবা আয়। তাহলে ১,২০,০০০ টাকা হচ্ছে সেবা আয় এবং ১ নাম্বার সমন্বয়ে বলা আছে সেবা প্রদান ১০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। তাহলে যেহেতু সেবা প্রদান করা হয়েছে ১০,০০০ টাকা যেটা হিসাবভুক্ত হয়নি, তার মানে এইটাও আমাদের আয়। তাহলে আমরা বলতে পারি সেবা আয় ১,২০,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব সেবা আয় বা প্রাপ্য সেবা আয় বা অলিখিত সেবা আয় ১০,০০০ টাকা। তার মানে আমরা বলতে পারি ১,২০,০০০ টাকা এবং অলিখিত বা প্রাপ্য সেবা আয় ১০,০০০ টাকা। মোট ১,৩০,০০০ টাকা হচ্ছে এই জনাব জামানের মোট সেবা আয়ের পরিমাণ। এটি আমরা ছকের মাধ্যমে এখানে দেখিয়েছি যে মোট সেবা আয়ের পরিমাণ, মোট সেবা আয় পরিমাণ নির্ণয়। এখানে সেবা আয় ১,২০,০০০ টাকা এবং প্রাপ্য সেবা আয় ১০,০০০ টাকা। মোট সেবা আয় হচ্ছে ১,৩০,০০০ টাকা। এটি হচ্ছে আমাদের ক অংশের সমাধান। এরপরে আমাদের অঙ্কে খ অংশে বলা হয়েছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এখন প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এটি বলতে আমাদের জাবেদা প্রস্তুত করতে হবে। আর এখানে প্রয়োজনীয় জাবেদা দাখিলা বলতে এই রেওয়া মিলের তো আর জাবেদা হবে না। জাবেদা হবে হচ্ছে এখানে যে ৪টি সমন্বয় আছে এই সমন্বয় ৪টির জাবেদা আমাদের দেখাতে হবে। আমরা জানি যে জাবেদার মূলত ৪টি কলাম বিশিষ্ট ছক অঙ্কন করতে হয়। এর মধ্যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই ৫ কলাম বিশিষ্ট জাবেদার ছক সর্বদাই অঙ্কন করতে হয়। তাহলে তারিখের মধ্যে নিঃসন্দেহে ২০২২ সাল আমরা ২০২২ দেব। এখন এখানে ১ নাম্বার সমন্বয়ে ১ নাম্বার সমন্বয়ে বলা হচ্ছে দেখো সেবা প্রদান ১০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। এই যে সেবা প্রদান করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি, তার মানে হচ্ছে আমরা সেবা প্রদান করেছি কিন্তু এই টাকাটা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করিনি। তার মানে এই যে আমরা আয় হয়েছে কিন্তু টাকাটা বাকি রয়েছে। যদি আয় হয় এবং টাকা বাকি থাকে তাহলে আমরা তাকে বলি প্রাপ্য হিসাব। যদি আয় হয় এবং টাকাটা যদি আমরা হাতে না পাই বা হিসাবভুক্ত না হয় সেটাকে আমরা বকেয়া আয় বলে থাকি। আর বকেয়া আয়ের জাবেদায় নামকরণ করতে হয় হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট এবং এটি যেহেতু প্রদান করা হয়েছে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, তার মানে এই প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎসই হচ্ছে সেবা আয়। সেবা প্রদান করেই এই প্রতিষ্ঠানের আয় অর্জিত হয়। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয়। তাহলে আমরা ১ নাম্বারে যেহেতু ডিসেম্বর ৩১ তারিখের এখানে ১ নাম্বারে লিখলাম প্রাপ্য হিসাব ডেবিট ১০,০০০ টাকা এবং সেবা আয় ক্রেডিট ১০,০০০ টাকা সেবা প্রদান হিসাবভুক্ত করা হলো, এটা লিখে দিলাম। এরপরে ২ নাম্বারে বলা হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৬,০০০ টাকা।
এখানে দেখো রেওয়া মিলে আবার সাপ্লাইজ আছে 10,000 টাকা। এটি দ্বারা আসলে আমরা কি বুঝি? এখানে বলা হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, আর এখানে বলছে সাপ্লাইজ 10,000 টাকা। তার মানে এখানে শুধু সাপ্লাইজ বলার অর্থ হচ্ছে আমাদের 31 ডিসেম্বর তারিখে সাপ্লাইজ ছিল 10,000 টাকা, এর মধ্যে ব্যবহৃত হয়েছে মানে কি খরচ হয়েছে, খরচ হয়েছে 6,000 টাকা। তার মানে খরচ হয়েছে 6,000 টাকা, 10,000 টাকার মধ্য থেকে 6,000 টাকা খরচ হয়েছে এবং 4,000 টাকা এখনো সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে। যেহেতু 6,000 ব্যবহৃত হয়েছে, তার মানে আমরা বলতে পারি 4,000 এখনো অব্যবহৃত বা হাতে রয়েছে। তাহলে যদি খরচ হয় তাহলে বৃদ্ধি পায়, এখানে খরচ বৃদ্ধি পেয়েছে কত টাকা? 6,000 টাকা। সবসময় তাহলে খরচ হয়েছে 6,000 টাকা, যেটাকে আমরা সাপ্লাইজ খরচ, আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে বা খরচ হলে ডেবিট হয়। তাহলে সাপ্লাইজ খরচ 6,000 টাকা ডেবিট। আর অব্যবহৃত রয়েছে কত? অব্যবহৃত রয়েছে 4,000 টাকা। তাহলে ক্রেডিট কি হবে? এখানে সাপ্লাইজ খরচ তো ডেবিট করলাম, তাহলে ক্রেডিট হবে সবসময় রেওয়া মিলের যে অপশনটা থাকবে সেটা হবে বিপরীত। তাহলে সাপ্লাইজ ডেবিট আছে এখানে 10,000 টাকা, তার মানে সাপ্লাইজ ক্রেডিট হবে হচ্ছে 6,000 টাকা। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট 6,000 টাকা, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 6,000 টাকা। এরপরে বলছে 3 নম্বরে বীমা খরচ অনুত্তীর্ণ রয়েছে 45,000 টাকা। তার মানে কি? এটার কথা হচ্ছে বীমা খরচ, এখানে দেখো বীমা আছে 60,000 টাকা, বীমা খরচ বলা আছে 60,000 টাকা, এবং এখানে বলছে অনুত্তীর্ণ রয়েছে 45,000 টাকা। তার মানে কি? এখনো উত্তীর্ণ হয় নাই বা মেয়াদ উত্তীর্ণ হয় নাই 45,000 টাকা। তার মানে এখানে যদি খরচ 60,000 টাকা বলা থাকে এবং এখানে যদি বলা আছে অনুত্তীর্ণ হয় নাই 45,000 টাকা, তার মানে কি? খরচ হয়েছে প্রকৃতপক্ষে 60 থেকে যদি অনুত্তীর্ণই থাকে 45,000 টাকা, তার মানে আমরা বলতে পারি 15,000 টাকার বীমা খরচ হয়েছে। তাহলে বীমা খরচ হয়েছে কত? 45,000 টাকা। তাহলে আমরা খরচটা ডেবিট করব। তাহলে বীমা খরচ ডেবিট 45,000 টাকা, এবং যাবে এখানে রেওয়া মিলে যেটা আছে ডেবিট করা বীমা খরচ, এটা হবে আমাদের। তাহলে এই অনুত্তীর্ণ মানে কি? অনুত্তীর্ণ হচ্ছে সবসময় রেওয়া মিলে যেটা থাকবে সেটা বিপরীত পক্ষ হবে। এখানে বীমা খরচ ডেবিট আছে, তার মানে জাবেদায় যায় এটা বীমা খরচ ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবে কি? বীমা খরচ অনুত্তীর্ণ রয়েছে 45,000 টাকা। অনুত্তীর্ণ মানে অগ্রিম বীমা খরচ। তাহলে অগ্রিম বীমা খরচ ডেবিট হবে এবং বীমা খরচ ক্রেডিট হবে। এখানে রেওয়া মিলে যেটা থাকে সেটা এই রেওয়া মিল থেকে জাবেদা প্রস্তুত করলে সেটা যা ক্রেডিট হয় জাবেদায়। তাহলে আমরা লিখব অনুত্তীর্ণ বা অগ্রিম বীমা খরচ 45,000 টাকা, বীমা খরচ 45,000 টাকা। এরপরে 4 নম্বরে বলা হয়েছে স্থায়ী সম্পদের ওপর 10% অবচয় ধার্য করতে হবে। এখানে স্থায়ী সম্পদ আছে কত টাকা? 3,14,000 টাকা। এই 3,14,000 টাকা যদি স্থায়ী সম্পদ হয়, এর ওপর 10% আমাদের অবচয় ধার্য করতে হবে। তাহলে 10% অবচয় ধার্য করলে 3,14,000 টাকার 10% হচ্ছে 31,400 টাকা। অবচয়ের জাবেদা আমরা জানি যে অবচয় একটা খরচ বা ব্যয় অদৃশ্যমান। বীমা খরচ, তাহলে অবচয় হিসাব হবে আমাদের ডেবিট, অবচয় হিসাব হবে ডেবিট 10%, 3,14,000 টাকা 10% 31,400 টাকা ডেবিট, এবং ক্রেডিট হবে সবসময় পুঞ্জীভূত অবচয় কিসের ওপর? স্থায়ী সম্পদের উপর। তাহলে সবসময় এই জাবেদাটা মুখস্থ রাখতে হবে যে স্থায়ী সম্পদের অবচয় ধার্য করতে গেলে অবচয় হিসাব সর্বদাই ডেবিট, এবং পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে যে যার উপর আমরা অবচয় ধার্য করব সেটা লিখতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট 31,400 টাকা। এটি হলো যেহেতু অবচয় হিসাবভুক্ত করা হলো। এটি লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে বলা আছে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। এই 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে গেলে কার্যপত্রের ঘর বা ছক বা কলাম আমাদের অঙ্কন করতে হবে। আমরা জানি 10 কলাম বিশিষ্ট কার্যপত্রের কলাম অঙ্কনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিবরণ থাকে এবং এই যে রেওয়া মিলটা দেয়া থাকে অঙ্কের, এই রেওয়া মিল গিয়ে ডেবিট এবং ক্রেডিট। একটা কলাম হবে রেওয়া মিলের পরে সমন্বয় থাকবে, সমন্বয়ের আবার ডেবিট ক্রেডিট হবে। তারপর সমন্বয় থেকে সমন্বিত রেওয়া মিল হবে, সমন্বিত রেওয়া মিলের আবার ডেবিট ক্রেডিট হবে।
আয় বিবরণী হবে, আয় বিবরণীর আবার ডেবিট ক্রেডিট হবে, এবং আর্থিক অবস্থার বিবরণী হবে, এবং আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট ক্রেডিট হবে। অর্থাৎ মূল কলাম হবে 5টি, এবং 5টি কলামের প্রত্যেকটারই একটি করে ডেবিট এবং ক্রেডিট কলাম অঙ্কন করতে হবে। তাহলে রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, সমন্বয়ের ডেবিট ক্রেডিট, সমন্বিত রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, আয় বিবরণীর ডেবিট ক্রেডিট এবং আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট ক্রেডিট, এই 5 কলামটাই 5 কলামে ডেবিট ক্রেডিট মিলে 10 কলাম হয়। এখন আমরা এটা আসলে করব কিভাবে? এটি করার জন্য প্রথমে রেওয়া মিল কলামের আমাদের কাজ করতে হবে। রেওয়া মিল কলামের কাজ হচ্ছে, এখানে যে অঙ্কটা আছে, এই বিমা খরচ, মূলধন, সাপ্লাইজ, হাতে নগদ, অনুপার্জিত সেবা আয়, স্থায়ী সম্পত্তি, সেবা আয়, প্রদেয় হিসাব, এটা আমরা হুবাহুব এখানে রেওয়া মিল কলামে তুলে দিয়েছি। অর্থাৎ রেওয়া মিলের যেটা ডেবিট ছিল, অর্থাৎ হুবহুব আমরা কপি করব। এখানে যে রেওয়া মিলটা থাকবে সেই রেওয়া মিলটাই আমরা এখানে কপি করব। কপি করার পর এইটুকু কাজ করার পরে এটা হলো রেওয়া মিল কলামের কাজ শেষ। আর কোনো বাড়তি কাজ এই কলামে হবে না। এখন দ্বিতীয় কলামে আসবে আমাদের সমন্বয়ের কাজ। দ্বিতীয় কলামে সমন্বয় করতে আমরা 4টি সমন্বয় করেছি। প্রথমে করেছি কি, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট। এখন আমরা এখানে দেখব যে এই রেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে কিনা। যেহেতু এখানে প্রাপ্য হিসাব নাই, তার মানে আমরা এখান থেকে তো রেওয়া মিলটা হুবহুব তুলেছি, কপি করেছি, এখান থেকে শেষ হয়েছে। এখন এখান থেকে আমাদের দেখা যাবে যে প্রাপ্য হিসাব 10,000 টাকা, এটা এই রেওয়া মিলে আছে কিনা। প্রাপ্য হিসাব রেওয়া মিলে নাই, তাহলে আমাদের নিচে প্রাপ্য হিসাব লিখে কি করেছি, প্রাপ্য হিসাব ডেবিট 10,000। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে আমাদের। প্রাপ্য হিসাব আমাদের এখানে কি করা ছিল, প্রাপ্য হিসাব ডেবিট, আমরা লিখে দেব প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা ডেবিট কলামে। দেখো প্রাপ্য হিসাব লিখব ডেবিট কলামে 10,000 টাকা, এবং সেবা আয় ক্রেডিট, এই সমন্বয়গুলো আমরা তুলব। এখন সমন্বয়, সেবা আয় ক্রেডিট। এখন দেখি এখানে সেবা আয় কি আছে কিনা। এই যে সেবা আয় আছে, তাহলে আমাদের এখানে বাড়তি লিখতে হবে না, তাহলে সেবা আয় ক্রেডিট করতে হবে এই 10,000 টাকা। তাহলে একটি সমন্বয় তুললাম। এরপরে বলা আছে সাপ্লাইজ খরচ 6,000 টাকা। এখানে কি সাপ্লাইজ খরচ আছে? নাই, এখানে আছে সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ খরচ লেখা নাই, তার মানে আমাদের সাপ্লাইজ খরচ ডেবিট 6,000 টাকা লিখতে হবে। তাহলে আমরা সাপ্লাইজ খরচ ডেবিট 6,000 টাকা লিখে দিলাম সমন্বয়ের ঘরে। এরপরে সাপ্লাইজ হিসাব ক্রেডিট, যেহেতু এখানে সাপ্লাইজ ক্রেডিট করা আছে 6,000 টাকা, তাহলে আমরা সাপ্লাইজ ক্রেডিট 6,000 টাকা লিখে দিলাম। দুটি সমন্বয় শেষ। এরপরে আছে কি, অনুত্তীর্ণ বীমা হিসাব ডেবিট। দেখি আমাদের এখানে অনুত্তীর্ণ বীমা আছে কিনা। অনুত্তীর্ণ বীমা নাই, তাহলে আমাদের নিচে লিখতে হবে অনুত্তীর্ণ বীমা ডেবিট 45,000 টাকা। 45,000 টাকা লিখে দিলাম। এরপরে কি, বীমা খরচ ক্রেডিট 45,000, তার মানে এখানে বীমা খরচ ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট কলামে আমরা লিখে দিলাম 45,000 টাকা। এরপর আছে কি, অবচয় হিসাব ডেবিট 31,500 টাকা। এখানে অবচয় হিসাব নাই, তার মানে আমাদের লিখতে হবে অবচয় 31,500 টাকা, 400 টাকা, এবং পুঞ্জীভূত অবচয় 31,400 টাকা। তাহলে পুঞ্জীভূত অবচয় 31,400 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় কলাম অর্থাৎ সমন্বয়ের কাজ শেষ হলো। এখানে এসে আমাদের সমন্বয়ের কাজ শেষ। আমরা যেহেতু এই রেওয়া মিলের হুবহুব বসিয়েছি, তার মানে রেওয়া মিলের যোগফল এখানে 4,04,000 টাকা, এবং ডেবিট কলামেও যোগফল 4,04,000 টাকা, এটি আমাদের বসবে। এরপর সমন্বয়ের কলামের ডেবিট ক্রেডিট অবশ্যই সমান হবে, যেহেতু একই পরিমাণ সমন্বয়গুলো আমরা ডেবিট করেছি এবং একই পরিমাণ সমন্বয়গুলো ক্রেডিট করেছি, তার মানে সমন্বয়ের টাকার কলামও সবসময় সমান হবে। এরপরে হচ্ছে সমন্বিত রেওয়া মিলের কাজ। এই সমন্বিত রেওয়া মিলের কাজে আসবো আমরা এখন। সমন্বিত রেওয়া মিলের কাজ হচ্ছে কি, এই রেওয়া মিলের ডেবিট কলাম এবং সমন্বয়ের ডেবিট কলাম যোগ হয়ে সমন্বিত রেওয়া মিলের ডেবিট কলামে বসবে। কি বললাম, যে রেওয়া মিলের ডেবিট কলাম এবং সমন্বয়ের ডেবিট কলাম যোগ করে এখানে ডেবিটে বসবে। আবার অনুরূপভাবে রেওয়া মিলের ক্রেডিট এবং সমন্বয়ের ক্রেডিট যোগ করে এখানে সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট কলামে বসবে। তাহলে আর যদি ডেবিট এবং ক্রেডিট হয় তাহলে বিয়োগ করে বসবে, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট সমন্বয়ের ডেবিট যোগ হবে, রেওয়া মিলের ক্রেডিট সমন্বয়ের ক্রেডিট যোগ হবে।
যদি ডেবিট অথবা এটার এই ঘরের যদি রেওয়া মিলের যদি ডেবিট হয়, সমন্বয়ের যদি ক্রেডিট হয়, তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে দেখো রেওয়া মিলের বিমা খরচ আছে 60,000 টাকা, 60,000 টাকা, এবং এখানে ডেবিটে নাই, ক্রেডিটে আছে। তার মানে 60,000 থেকে 45,000 টাকা বিয়োগ হবে। বিয়োগ হবে অর্থাৎ ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে, আর ডেবিট ডেবিট হলে যোগ হতো। তাহলে 60,000 থেকে যদি আমরা 45,000 টাকা বাদ দেই, তাহলে টাকা হবে কত? 15,000 টাকা। যেহেতু ডেবিট কলামের টাকার পরিমাণ বেশি, সুতরাং ডেবিট কলামে বসবে। এরপরে ক্রেডিটে আছে 70,000 টাকা। এখানে ডেবিট বা ক্রেডিটে কিছু নাই, তাহলে এখানে হুবহুব সমন্বিত রেওয়া মিলে 1,70,000 টাকাই বসবে। এরপর সাপ্লাইজের ডেবিটে আছে 10,000 টাকা, এর ক্রেডিটে আছে, সমন্বয়ের ক্রেডিটে আছে। তার মানে ডেবিট এর সাথে ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হলে 10,000 থেকে 6,000 টাকা বিয়োগ করলে হয় 4,000 টাকা। তাহলে 4,000 যেহেতু আছে, তার মানে এটা বিয়োগ হবে। বিয়োগ হলে ডেবিটের ঘরের যোগফল যেহেতু বেশি, তার মানে টাকা ডেবিট কলামে বসবে। এরপর হাতে নগদ হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা যেহেতু সমন্বয়ের কলামে কিছু নাই, তার মানে সমন্বিত রেওয়া মিলের হুবহুব ডেবিট কলামে বসবে। এরপর রেওয়া মিলের ক্রেডিট কলামে আছে 94,000 টাকা। তার মানে 94,000 টাকা সমন্বয়ের ডেবিট বা ক্রেডিটে কিছু নাই, তার মানে এখানে সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট ঘরে হুবহুব 94,000 টাকা বসবে। স্থায়ী সম্পদ আছে 3,14,000 টাকা। যেহেতু সমন্বয়ের কলামে কিছু নাই, তার মানে এটা হুবহুব গিয়ে সমন্বিত রেওয়া মিলের ডেবিট কলামে বসবে। এরপর সেবা আয় আছে 1,20,000 টাকা। সমন্বয়ের ক্রেডিটে আছে 10,000 টাকা। তার মানে 1,20,000 আর ক্রেডিট, যেহেতু দুইটাই ক্রেডিট কলাম, তার মানে ক্রেডিট আর ক্রেডিট হলে যোগ হবে। তাহলে 1,20,000 আর 10 যোগ করলে ক্রেডিট ঘরে, যেহেতু ক্রেডিট ঘরের যোগফল, তার মানে ক্রেডিট ঘরে বসবে 1,30,000 টাকা। এরপর প্রদেয় হিসাব আছে 20,000 টাকা। সমন্বয়ে কোনো কাজ ছিল না, তার মানে সমন্বিত রেওয়া মিলের হুবহুব গিয়ে বসলো 20,000 টাকা। এরপর যেহেতু ডেবিট, এখানে এই কলামে কোনো যোগফল নাই, এর ডেবিটে বা ক্রেডিটে নাই, তাহলে আমরা জানি যে এই ঘরের ডেবিট ক্রেডিটের যোগফল হবে সমন্বিত রেওয়া মিল। যেহেতু এরপরে সমন্বয়ে আছে প্রাপ্য হিসাব 10,000 টাকা, এই ঘরে কোনো টাকা নাই, তার মানে হুবহুব এই টাকাগুলো 10,000, 6,000, 45,000 এবং 31,500। যেহেতু এর ডেবিট থাকলে এই ডেবিটের সাথে যোগ হয়ে এখানে ডেবিট বসতো, এখানে ডেবিট থাকলে ডেবিটের সাথে যোগ হয়ে এখানে, যেহেতু এখানে ডেবিট বা ক্রেডিটে কোনো টাকা নাই, তার মানে এখানে জিরো আছে। তার মানে এগুলো হুবহুব ডেবিট থাকলে ডেবিটে এবং ক্রেডিট থাকলে ক্রেডিটে বসিয়ে দিছি। তাহলে এটা গেল আমাদের সমন্বিত রেওয়া মিলের কাজ। এরপরে আছে হচ্ছে আমাদের আয় বিবরণী। এই আয় বিবরণীর কাজ হচ্ছে কি? এই যে লেনদেনগুলো আছে, এর মধ্যে শুধুমাত্র আয়টা এই আয় ব্যয় বিবরণীতে আসবে। আয় হলে সেটা ক্রেডিটে আসবে, আয় হলে সেটা আয় এবং বলাই আছে আয় বিবরণী। আয় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো আসবে, আর বাকি যেগুলো আছে সেগুলো যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। এখানে আছে শুধুমাত্র আয় ব্যয় এবং সম্পদ দায়। তার মানে আয় ব্যয়গুলো নিয়ে হবে আয় বিবরণী এবং বাকিগুলো নিয়ে হবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, সেটা হচ্ছে বিমা খরচ। বিমা একটি খরচ, তার মানে এটা আয় বিবরণীতে যাবে। এই সমন্বিত রেওয়া মিলের টাকার ঘর বসবে। কিন্তু এগুলো যেহেতু আমরা যোগফল, রেওয়া মিল এবং সমন্বয়ের যোগফল যেহেতু আমরা করে সমন্বিত রেওয়া মিল পেয়েছি, তার মানে এখন এই টাকাটাই হুবহুব এখানে গিয়ে বসবে। তাহলে বিমা খরচ, তাহলে এটা যেহেতু খরচ বলাই আছে, তার মানে এটা আয় বিবরণীর ডেবিট কলামে বসবে। এরপরে আছে মূলধন। মূলধন অবশ্যই মালিকানা সত্ত্ব, তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আয় বিবরণীতে শুধু আয় এবং ব্যয়গুলো আসবে, বাকিগুলো অবশ্যই সম্পদ বা দায়, তার মানে ওগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তারপরে সাপ্লাইজ বলা আছে 4,000 টাকা। সাপ্লাইজ কি? একটা সম্পদ, তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ বা ডেবিট কলামে বসবে। এরপর হাতে নগদ আছে 20,000 টাকা, এটি সম্পদ, তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট কলামে বসবে। এরপর অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায় হচ্ছে 94,000 টাকা, এটি দায়, তার মানে এটি আর্থিক অবস্থার বিবরণীর দায় কলাম অর্থাৎ ক্রেডিটে বসবে। এরপর স্থায়ী সম্পত্তি বলা আছে 3,14,000 টাকা। 3,14,000 টাকা, এটি সম্পদ বলাই আছে, তার মানে এটা আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। আমি কি বলেছিলাম যে আয় বিবরণীতে শুধুমাত্র আয় ব্যয়গুলোই আসবে, আর বাকিগুলো অবশ্যই তাহলে সম্পদ বা দায়। ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট কলামে আমরা বসিয়ে দেব। এরপরে বলা আছে সেবা আয় 1,30,000 টাকা। এই যে
এটা বলাই আছে আয়, তাহলে 1,30,000 টাকা আয়। এরপরে প্রদেয় হিসাব 20,000 টাকা, এটা অবশ্যই দায়, তার দায় হলে আর্থিক অবস্থার বিবরণীতে। এরপর বলা আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা এটা কি সম্পদ, তাহলে সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে। সাপ্লাইস খরচ, খরচ হচ্ছে 6,000 টাকা, তাহলে খরচ হলে অবশ্যই আয় বিবরণীতে বসবে, তাহলে 6,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে বলা আছে অনুত্তীর্ণ বীমা, অনুত্তীর্ণ বীমা মানে অগ্রিম বীমা, ব্যয়ের অগ্রিম। এই যে বীমা খরচের অগ্রিম দেওয়া হয়েছে, খরচের অগ্রিম মানে কি সম্পদ, তার মানে সম্পদ হলে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট কলামে বসেছে। এরপর অবচয়, অবচয় কি, অবচয় অবশ্যই একটি ব্যয়, তাহলে ব্যয় হলে সেটা আয় বিবরণীতে ডেবিট কলামে বসবে। এখানে ডেবিট হলে ডেবিট এবং ক্রেডিট হলে ক্রেডিট, এখানে ভুল হওয়ার কোনো কারণ নাই। এরপর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কি, এটি হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস করে, সেজন্য এটা আর্থিক অবস্থার বিবরণীতে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে নিট মুনাফা নির্ণয় করা। এই নিট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? নিট মুনাফা নির্ণয় করার জন্য সবসময় আয় বিবরণীর ক্রেডিট ঘর যোগ করব 1,30,000 টাকা। 1,30,000 টাকা যোগ করেছি এবং এটাই এখানে ডেবিট কলামে আমরা বসিয়ে দিয়েছি। 1,30,000 টাকা থেকে 15,000 টাকা বিমা খরচ, 6,000 টাকা সাপ্লাইস খরচ এবং অবচয় 31,400 টাকা, এটি বাদ দিলে এই প্রতিষ্ঠানের ওই বছরে লাভ হয় 77,600 টাকা। তাহলে 77,600 টাকা কি হয় হয়েছে, এটা হচ্ছে নিট মুনাফা। তাহলে নিট মুনাফা 77,600। নিট মুনাফা কোথায় যায়? আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট কলামে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, সেজন্য এটা এখানে আসলো। এখন কি হবে? এখন আমরা এই ক্রেডিট কলাম যোগ করব, যোগ করে হয় আমাদের 3,93,000 টাকা এবং ডেবিট কলাম যোগ করে হয় আমাদের 3,93,000 টাকা। এখানে এসে অবশ্যই ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম অর্থাৎ সম্পদের কলাম এবং দায়ের কলাম অবশ্যই সমান হবে। আর বিশদ আয় বিবরণীতে ক্রেডিট কলাম বেশি হবে, বেশি যদি হয় তাহলে এখানে নিট লাভ হবে, আর যদি কোনো ক্রমে ডেবিট কলাম বেশি হয় তাহলে এখানে নিট ক্ষতি হবে। নিট ক্ষতি হলে এখানে ডেবিট কলামে বসবে। তাহলে এই ছিল আজকের অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান।